আমার স্বামীরে কাইটটা ধুয়ে আসছি। হ্যাঁ, উনি কেঁদে কেঁদে বই বিক্রি করছেন। আমিও হয়তো কারাগারে সার্ভাইভ করেছি, কিন্তু আমি আমার কারা জীবনটাকে কখনোই মেনে নেই নাই। আমার শৈশব কেটেছে একটা বড় অংশ নেদারল্যান্ডসে। এরপর সেখান থেকে আসার পর বাংলাদেশে এর মাঝে মানে সেভারাল টাইমস, যেহেতু আমার পুরো ফ্যামিলি থাকে হচ্ছে ইউএসএ, এই জন্য ওখানে গিয়ে অনেক দিন করে থাকা হয়েছে। ভিকারুননিসাতে সবসময় হচ্ছে একটা কঠিন ডিসিপ্লিনড লাইফ কাটাতে হয় স্টুডেন্টসরা, যেটা করে যেমন একটা খুব টাইডি থাকতে হয়, স্কুল ড্রেস, শুজ, সব কিছুর ব্যাপারে, তারপরে নেইলস একদম মানে রেগুলার ওখানে মনিটরিং করা হয়। এবং আমার মা খুব ডিসিপ্লিনড এমনিতেই, তারপরেও ভিকারুননিসা স্কুল আমাকে ডিসিপ্লিনড লাইফটা শিখিয়েছে। আমি মনে করি যে ভিকারুননিসা স্কুল এবং কলেজের কারণে এখনও কিন্তু আমার লাইফে আমি একটা ডিসিপ্লিন মেনটেন করে চলি অলওয়েজ। তারপর মানে যদিও প্রাসঙ্গিক না, তারপর আমি একটা কথা বলি যে আমি যখন কারাগারে গিয়েছি, তো ওখানে কিন্তু একদম ফজরে নামাজের সময় উঠে ফাইলে বসতে হয়। এবং তারপরে যে কাজগুলো আমার, যেমন বাগানের মালির কাজ ছিল, প্রতিটা কাজ আমি করতে পেরেছি কারণ আমার লাইফে সবসময় একটা ডিসিপ্লিন ছিল। নাহলে কিন্তু ওখানে যে ঠিক এভাবে একটা নির্দিষ্ট সময় ওঠা, নামাজের পর ফাইলে বসা, আবার সব কিছু নিয়মতান্ত্রিকভাবে করা, এটা সম্ভব হতো না। আর আমি এই জন্যই মনে করি যে শৈশব হচ্ছে এমন একটা, মানুষ ওই সময় যা শিখবে সেটা তার অন্তরাত্মায় একেবারে প্রথিত হয়ে থাকে এবং তার অ্যাডাল্ট লাইফে এবং সবসময় জীবনের সকল পর্যায়ে ওই যে শিক্ষাটা, তার শৈশব এবং কৈশোরের শিক্ষা, সে যা তখন শিক্ষা লাভ করেছে, ওটাই তার সবচেয়ে বড় একটা সাপোর্ট হয়ে দাঁড়ায়। আমি যেদিন থেকে মানে আমি বুঝতে শিখেছি, সেদিন থেকে আমি জানি যে আমাকে ডাক্তার হতে হবে। কারণ আমাদের আমলে, আমাদের জমানায় বাবা মা ডিসাইড করতেন সন্তানের ক্যারিয়ার। হ্যাঁ, তো সেভাবে আমিও, যে আমার মা সবসময় চাইতেন যে আমি ডাক্তার হব, এবং আমি ওই ভাবধারা নিয়ে বড় হয়েছি যে আমাকে চিকিৎসকই হতে হবে। এছাড়া যেমন বাচ্চাদের মনে অনেক ফ্যান্টাসি কাজ করে, যেমন অনেকে বেলুনওয়ালা, বেলুন বিক্রি করে এরকম হতে চায়, বা অনেকে ভাবে যে আমি চাইনিজ খেতে পছন্দ করি, আমি বোধহয় চাইনিজের কাজ করব, মানে এরকম বাচ্চাদের ফ্যান্টাসি। তো সেরকম আমারও হয়তো ছোটোখাটো দু একটা ফ্যান্টাসি ছিল, কিন্তু মনের অন্তরের অন্তঃস্থল থেকে আমি জানতাম যে আমাকে চিকিৎসকই হতে হবে। তো মানুষের সব স্বপ্ন কিন্তু সফল হয় না। আল্লাহর কাছে মানে অশেষ শুকরিয়া যে আমি একজন চিকিৎসক হতে পেরেছি। আর হচ্ছে আমার পরিশ্রমটাও ছিল, এবং আমার ফ্যামিলি, বিশেষ করে আমার মা, তার ডেডিকেশনটা মারাত্মক ছিল। এটা তো একটা সুন্দর প্রশ্ন। আমি হচ্ছে কি করব, সেদিন বৃষ্টিতে থাকলে আমি অবশ্যই বৃষ্টিতে ভিজবো, আমি অবশ্যই সেদিন শপিংয়ে যাব, এবং আমি কিছু না কিছু পড়বো, এবং আমি লিখবো। আমার লিখতে অনেক ভালো লাগে। হ্যাঁ, সেটা সমসাময়িক টপিক হোক, ইতিহাস হোক, অথবা কোনো গল্প হোক, আমার লিখতে অনেক ভালো লাগে। দেখা যাচ্ছে যে আমি ওই দিনটা আমার নিজের মতো করে সব কাজ বাদ দিয়ে আমি লিখবো। সবচেয়ে প্রথমে বলি, যখন কারাগারে ঘুম ভাঙতো, মানে ঘুম তো কোনো সময় বেশি ভালো আসতোই না, সবসময় মনে হতো যে আমি কেন এখানে। মানে মানুষ, দেখা যায় কি যে মানুষ এমন একটা প্রাণী যে হাজার প্রতিকূল অবস্থাতেও নিজের অবস্থাটাকে মেনে নেয়। হ্যাঁ, দেখবেন যে একটা নির্জন দ্বীপেও কিন্তু একটা মানুষ সার্ভাইভ করতে পারে। তো সেরকম আমিও হয়তো কারাগারে সার্ভাইভ করেছি, কিন্তু আমি আমার কারা জীবনটাকে কখনোই মেনে নেই নাই যে আমি এখানে কেন। এই প্রশ্ন আমাকে সবসময় কুড়ে কুড়ে খেত। তো যা আমার কাজ কর্তৃপক্ষ আমাকে দিতেন, তারপরে আমি ওখানকার যে মেডিকেল সেন্টার, সেখানে আমি পেশেন্ট দেখতাম। কোনো পেশেন্ট যদি হঠাৎ করে কার্ডিয়াক কোনো প্রবলেমে পড়ে, অথবা কোনো ক্রনিক ডিজিজে ভুগছে, সেসব পেশেন্ট আমি দেখতাম। ছোটোখাটো সার্জারিজ যেগুলো হচ্ছে, যেমন খুব ভালনারেবল জায়গায়, যেমন হচ্ছে চোখের উপরে
দেখা গেল যে বন্দিনীরা মারামারি করে এইসব জায়গা কেটে ফেলেছে, হ্যাঁ, যেটা অ্যাপ্রোচ করাটা ভেরি ডিফিকাল্ট। তখন আমার ডাক পড়তো যে ই করার জন্য, মানে স্টিচ দেওয়ার জন্য বা এরকম আর কি। তো এই জিনিসগুলো আমি সবসময় করতাম। তারপরেও প্রতি মুহূর্তে আমাকে ওই একটা জিনিস তাড়া করে বেড়াতো যে আমি এখানে কেন। আর কারা জীবন বলতে গেলে বলতে হয় যে প্রতিটা মুহূর্তই কারা জীবনটা খুব কষ্টের। খাওয়া দাওয়া কষ্ট, ঘুমানো কষ্ট, মানে আমি যেমন বলতে পারি আমি মনে হয় পা লম্বা করে কখনই ঘুমাতে পারিনি এরকম, কারণ একটা নির্দিষ্ট পরিমাণ মাপ মতো জায়গা ঘুমানোর জন্য দেয়া হয়। গোসলে কষ্ট, পানি ছেঁকে ছেঁকে ব্যবহার করতে হয়। তো একটা হাউসে ওখানে 1000 বন্দিনীর জন্য 2টা হাউস, এক একজন 500 জন করে এক হাউসে গোসল করে। হাউস মানে কিন্তু খুব বেশি বড় জায়গা না। তো সবচেয়ে বড় কষ্ট হচ্ছে বন্দিত্ব। হ্যাঁ, আমি এটা বারবারই বলি যে আল্লাহ পাক শয়তানকেও বন্দি করে রাখেন না, তো সেখানে মানুষকে বন্দি করে রাখা এটা খুবই কষ্টের ব্যাপার। প্রথমে বলি যে অ্যাজ এ ডক্টর সবাই আমাকে একটা অন্যরকম দৃষ্টিতে দেখতো, কারা কর্তৃপক্ষ, মানে কারা রক্ষী যারা আছেন, ইভেন পেশেন্টস, মানে যারা মানে বন্দিনী তারাও, হ্যাঁ, সবসময় একটা সম্মানের জায়গায় দেখতো। এরকম ওখানে যে ছোট্ট একটা দোকান ছিল, ওখানে দোকানে একটা লম্বা লাইন থাকতো। আমি গেলে ওরা সবাই লাইন ছেড়ে দিত। আচ্ছা, এটা বন্দিনীরা করতো যে আচ্ছা ডাক্তাররা পাগে নিয়ে যাক তার বাজারটা। তারপরে ফোনের লাইনে না, আমাকে লাইন দিতে হতো না, ওরাই বলতো যে না আচ্ছা উনি এটা হচ্ছে অ্যাজ এ ডক্টর আমি মানুষের কাছ থেকে যে শ্রদ্ধাটা সেটা পেয়েছি সেটা। আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাজ এ বিসিএস ক্যাডার কারা কর্তৃপক্ষ মানে একটা কারা বিধানই আছে, এটা ব্রিটিশ আমল থেকে মানে হয়ে আসছে যে কারা বিধান অনুযায়ী একজন বিসিএস ক্যাডার ডিভিশন প্রাপ্ত হন, শ্রেণীপ্রাপ্ত হন। তো শ্রেণীপ্রাপ্ত বন্দি যে সুবিধাটা পায় এটা কিন্তু কোনো এমন সুযোগ সুবিধা না যেটা কারা কর্তৃপক্ষ আমাকে দিয়েছে, তা না, এটা কারা বিধান অনুযায়ী আমি এই সুবিধাটা পেয়েছি যে শ্রেণীপ্রাপ্ত বন্দিনীরা যেটা পায় সেটা একটা সার্টিন টাইম পর্যন্ত। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 3, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 3-এ আমি প্রথম শ্রেণীপ্রাপ্ত বন্দি। হ্যাঁ, তো শ্রেণীপ্রাপ্ত বন্দি কি এই জিনিসটা তখন কেউই খুব একটা ভালো মতো জানতো না। তো আমি ওখানে যখন গিয়েছি তো তখন সবাই একটা মনে হতো মানে আমাকে দেখতো এলিয়েনের চোখে, মানে উনি আবার কি ডিভিশন প্রাপ্ত বন্দি মানে কি, মানে এরকম একটা ব্যাপার। কারারক্ষীও আমার ঘরের কাছে খুব একটা আসতো না। তারপরে আমি একটা আলাদা একটা রুমে এবং সাথে একটা বড় বারান্দা, মানে পুরো একটা জায়গা, মানে গা ছমছম করার মতন একটা পরিবেশ, ওখানে আমাকে রাখা হলো। আর আমি তো ওই প্রথম 7 দিন একটা ঘোরের মধ্যে ছিলাম। হ্যাঁ, মানে আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি কোথায়, মানে আমি এখানে কেন। সেই ঘোর কাটতে কাটতেই আমার অনেক দিন লেগেছে। তো কারা বিধান অনুযায়ী একজন সেবক হিসাবে একজন কয়েদিকে আমার সাথে দেওয়া হয়েছিল। তো তাদের কার্যকলাপ মানে এমনিতেও তো আমার একটু অবাকই লাগতো যে কারাগারে যারা আছেন তাদেরকে একটু অবাক চোখে আমরা সাধারণ মানুষ দেখতাম। তো তাদেরকে যখন মানে দেখতাম তাদের কার্যকলাপ, তাদের কথাবার্তা, তো আমি জিজ্ঞেস করলাম একজনকে যে আমি বুঝতে পারছিলাম না যে সে মানে সে কি, আসলে পরে জানলাম যে সে কয়েদি। তো জিজ্ঞেস করলাম যে আপনি কে, মানে আপনি কি কারাগারের কেউ? বলে না আমি আসামি। আমি বলছি আপনি কি করছেন? বলে আমার স্বামীরে কাইটটা ধুয়ে আসছি। মানে অবাক যে সে তার হাজবেন্ডকে মার্ডার করে এসেছে এবং বলছে কি সাবলীলভাবে, কি সুন্দর করে। মানে মানে আমরা এখন যেমন যত সহজে বলতে পারছি, ঠিক তত সহজে এরকম একটা মানুষকে দেখা, তার সাথে একসাথে থাকা, একই ঘরে থাকা, এই জিনিসটা কিন্তু খুবই তখন অনেক ভয় লাগতো। ওদিন যখন আসলাম আমার বাবা আমাকে আনতে গিয়েছিলেন, বাবাকে জড়ায় ধরে তো অনেক কাঁদলাম। পরে যখন বাসায় আসলাম তা আমার আম্মা আমার পছন্দের খাবার রান্না করে রেখেছিল। তো প্রথমেই দুধ দিয়ে গোসল করানো হলো, যে রিচুয়াল অনুযায়ী দুধ দিয়ে গোসল, তবে সোনা রূপার পানি, সোনার গয়না রূপার গয়না ভেজানো ছিল সেই পানি দিয়ে গোসল করানো হলো। তারপরে তো খাবার টেবিলে বসলাম। তো ভাত যখন দেখলাম
মনে হলো যে এগুলো কি ভাত না প্লাস্টিক না জুঁই ফুলের পাপড়ি। কারণ আমার ততদিনে 3 বছরে মোটা মোটা চালের ভাত খেয়ে অভ্যাস হয়ে গেছে, আমি ভাত চিনতে পারছি না, ওই ভাত মুখে দিয়ে চাবাতে পারছি না। হ্যাঁ, ওই ভাত কেমন জানি লাগছে, যেগুলো কি ভাত না প্লাস্টিকের টুকরা, মানে কি, মানে খুব একটা আজব একটা অনুভূতি যে ওইখান থেকে এখানে। তারপর যখন ঘুমাতে গেলাম, ঠিক সে আগের এসিওয়ালা রুম, আর কারাগারে তো আমার মাথার উপর ফ্যানও ছিল না, খুব গরমে ঘামতাম, খুবই কষ্ট পেতাম, এই কষ্টটা খুব ছিল। তো যাই হোক, তো মনে হচ্ছে যে কোথায় আসলাম, খুব অবাক লাগছিল। আর এত ট্রমাটাইজ ছিলাম যে ঘুমও ঠিক মতো, আজও কিন্তু ঘুম আসে না যখন ওই জিনিসগুলো মনে পড়ে না, আজও ঠিক মতো ঘুম আসে না, ঘুম ভেঙে উঠে বসে থাকি যে কোথায় আছি। তো অনেকেই ভাবেন যে আমি যখন ক্রমাগত কথাগুলো মিডিয়ার সামনে বলি, তখন অনেকে হয় না অপরাধ করেছে, গেছে জেলখানায়, এরকমভাবে অনেকে ভাবে। কিন্তু এটা যে আসলে প্রতি পদে কতটা কষ্টকর এবং কতটা ট্রমা একটা মানুষের জীবনে, এটা বোঝার ক্ষমতা আসলে যে বিনা অপরাধে জেলে না গেছে, অথবা যার পরিবারের আপনজনকেও বিনা অপরাধে জেল না খেটেছে, সে কখনোই বুঝবে না। প্রতিটা পদে পদেই তো প্রতিবন্ধকতা এসেছে। যেমন আমি প্রথমেই আমার ফোকাস ছিল যে আমি আমার কারা জীবন নিয়ে বই লিখব। হ্যাঁ, তো এবং আমার সবসময় আমার ছিল যে আমি নিজের টাকা দিয়ে বই ছাপাবো না, আমি কোনো খুব ভালো রিনাউন্ড কোনো প্রকাশককে দিয়ে আমি আমার বই ছাপাবো। তো আমার যা টার্গেট ছিল, আমি 2-1টা জায়গায় গিয়েছি, তো সেখানে অনেকেই যে না, সরকারের উনি একটা মামলায় গিয়েছেন, আমি যদি বই ছাপাই তাহলে হয়তো সরকারের রোষানলে পড়তে হতে পারে। হ্যাঁ, আমি বললাম প্লিজ আপনি বইটা পড়ে দেখেন, কিন্তু সরকার বিরোধী কিছুই লেখা নেই। না না না, কারাগার সম্পর্কে লেখা, না আমাদের বিপদ হবে। হ্যাঁ, তো এইভাবে আমি দেখা যাচ্ছে যে বইটা, মানে আমি কি বলবো, যারা হচ্ছে দেশের সর্বোচ্চ লেভেলের প্রকাশক, আমি 2-3 জনের সেখানেই গিয়েছি, কিন্তু সবখানেই তারা যে না সরকারের রোষানলে পড়তে হবে বলে ফিরিয়ে দিয়েছে। তবে আলহামদুলিল্লাহ একজন প্রবীণ প্রকাশক, আহমেদ পাবলিকেশন, ওনাদের 67 বছরের পাবলিকেশন হিস্ট্রি, আলটিমেটলি উনি সেই সৎসাহস করেছেন এবং আমার বইটি প্রকাশিত হয়েছে। তো এই একটা প্রতিবন্ধকতা। তারপর যখন বই ছাপালাম, যেদিন প্রথম বইটা বইমেলায় আসলো, তো আমি বই দেখে আবেগে কেঁদে ফেলেছি। স্বাভাবিক, একটা বই, মানে আমরা তো আর হরদম বই লিখি তা না, জীবনের প্রথম বই, এটা একটা অন্যরকম ফিলিংস হবেই হবে, যারা বই লিখেছেন তারা জানেন। তো আবেগে চোখে পানি আসলো। তো তখন অনেকেই মিডিয়াতে, হ্যাঁ উনি কেঁদে কেঁদে বই বিক্রি করছেন। আসলে অনেকে হয়তো জানেন না যে যারা প্রথম লেখেন, লেখার সাথে সাথে কি প্রকাশকের কাছ থেকে তারা টাকা পাওয়া শুরু করেন? তা কিন্তু না। প্রকাশকের সাথে একটা চুক্তিপত্র হয়, প্রতি বই বাবদ তাকে কি পরিমাণ রয়্যালটি দেওয়া হবে, সেই রয়্যালটি মানে এই হয়, যেটা একটা মানে একটা সুদূর প্রসারী ব্যাপার। কেঁদে কেঁদে বই বিক্রি করে আমার তো কোনো লাভ নেই, কারণ টাকাটা তো আমি পাচ্ছি না। তো এরকম অনেক কিছু, কারণ তখন মানুষ আমার লেখা সম্পর্কে জানতেন না। এখন আল্লাহর কাছে শুকরিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার লেখা মানুষ পড়েন। আমার ছবিতে না যতটুকু ভিউ হয়, আমার লেখায় তার চেয়ে অনেক বেশি মানুষের কাছে রিচ করে। তো যাই হোক, তো এটা একটা প্রতিবন্ধকতা। তারপর হচ্ছে যে এমনিতে কোনো একটা কিছু ভালো কাজ করতে গেলে, ও আচ্ছা উনি না করোনার সময় এই করছিলেন, এখন আমার লোক দেখানোর জন্য ভালো কাজ, মানে একটা মানুষ যদি মানুষ সম্পর্কে না জেনে, আর এটাও যদি হয়ে থাকে যে বন্দিনীরা কোনো একটা কাজের কারণে কারাগারে যান, সাজা খেটে বের হন, তারপর কি তিনি মরে যাবেন? মানে আদালত তাকে যে সাজা দিয়েছেন, ধরেন আদালত তাকে 10 বছরের সাজাই দিল, বা তাকে 18 বছরের সাজাই দিল, তারপর যখন বের হবেন তখন আপনাদের চোখে কি মনে হয়? যে উনি সাজা খেটে বের হয়েছেন দেখি ওনার এখন মরে যাওয়া উচিত? উনি কোনো চাকরি পাবেন না, তার বাবা মার সংসারে যেতে পারবেন না, তাদের ভালো বিয়ে হবে না, চায় কি মানুষ? আসলে একটা মানুষ যখন সাজা খেটে বার হয়, তখন তাকে এই কথাগুলো কেন বলা হয় যে আপনি না এই করেছিলেন? হ্যাঁ, কেউ যদি করেও থাকে, সেটা তার সাজাটা খেটেছে।
আরেকটা ব্যাপার হচ্ছে যে সব অপরাধীরই সাজা হয় না, সব অপরাধী ধরা পড়ে না। আবার যারা কারাগারে যায় তারা সবাই কিন্তু অপরাধী না। তো এই সব জিনিসগুলা তারাই বুঝবে যাদের জীবন বোধটা একটু অন্যরকম, দৃষ্টিভঙ্গি অন্যরকম। তাদের জন্যই আমি বলি, তাদের জন্যই আমি লিখি। আমি সবচেয়ে বেশি মানে ফোকাস করি হচ্ছে আমার লেখালেখিতে। এটা হচ্ছে যে আমার এখন প্রাইম আমার প্রায়োরিটি। আর সেই সাথে আমার যেটা পেশা, হ্যাঁ, পেশাটা তো চালাতেই হবে, পেশাগত জীবনটা আছে। সেই সাথে যেহেতু আমি এখন রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি, তো রাজনৈতিক কিছু অ্যাক্টিভিটিসে আমাকে যোগদান করতে হয়। তো সেই হিসাবে, এবং আরেকটা বড় কথা হচ্ছে আমার কিছু মানে মানুষের জন্য কিছু কাজ থাকে, যেমন বন্দিনী ফাউন্ডেশনের মাধ্যমে আমি যেমন বন্দিনীদের জন্য কাজ করছি। তো শুধু বন্দিনীদের জন্য কাজ করার মধ্যেই আমার কার্যক্রমটা সীমাবদ্ধ থাকে না। আমি যেমন আরও কিছু কার্যক্রম যেটা হচ্ছে মানে যেটা ডিমান্ড করে কোনো একটা দেশের কোনো ন্যাচুরাল ক্যালামিটি হোক, কোনো আনরেস্ট, পলিটিক্যাল আনরেস্ট হোক বা যাই হোক, যখন যেটা ডিমান্ড করে সে সময় আমি কিছু কাজ করে থাকি। আমি চাই যে আগে যা হয়েছে, মানে যেসব কারণে মানুষের মধ্যে ক্ষোভ জন্ম নিয়েছে, সেই সব জিনিসের পুনরাবৃত্তি যেন না হয়। হ্যাঁ, একটা আমরা তো অবশ্যই চাবো যে দেশটার মধ্যে এখন আগেকার জিনিসগুলো যাতে আর মানে না হয়, প্রত্যেকটা মানুষ যাতে সতর্ক হয় যে না, এরকম করলে পরিণতি এমন হতে পারে। তো সেই ব্যাপারগুলো তো অবশ্যই। আর যেহেতু আমি চাই যে আমাদের তারেক রহমানের দেয়া যে 31 দফা, সেই দফা অনুযায়ী কিন্তু সেটা বাস্তবায়নের জন্য প্রত্যেকে নিজ নিজ লেভেল থেকে কাজ করতে হবে। তো আমি চাই যে সবাই যেন কাজ করে। আরেকটা ব্যাপার হচ্ছে যে 17 বছর কিন্তু দল ক্ষমতার বাইরে ছিল। এখন হচ্ছে যে একটা মানে সামনে নির্বাচন, সেই নির্বাচনের জন্য সকলকেই যারা নির্বাচনে দাঁড়াবেন তাদের যেমন প্রস্তুতি নেওয়ার আছে, ঠিক তেমনি যারা কর্মী আছেন তাদেরকেও কাজ তো করতেই হবে। সেই সাথে এমন কিছু করা যাবে না যাতে তাদের কারণে দলটা কোনো কারণে বিতর্কিত হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার যেটা মনে হয় যে যারা এতদিন ধরে ক্ষমতার বাইরে থেকে এই মামলা, হামলা, দমন, নিপীড়ন সহ্য করেছে, তাদের এখন যারা ত্যাগ স্বীকার করেছে তাদেরকে এখন সুযোগ দেওয়া, তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া। যারা হঠাৎ করে অন্যখান থেকে এসে এখানে দলের মধ্যে ঢোকার চেষ্টা করছে, তার মানে দল পরিবর্তন হতেই পারে। হ্যাঁ, মানুষের আজীবন মানুষের কোনো একটা কিছু সম্পর্কে আমি একটা ভালো ভাবছি, রাজনৈতিক ইস্যুস, আমি পরবর্তীতে আরেক দলের আকৃষ্ট হলাম, এরকম অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু তাই বলে এই না যে ত্যাগী নেতাদের আগে সুযোগ দিতে হবে, আমি এটা মনে করি। দল তো আসতেই পারে, আর হচ্ছে যে সবসময় মানে বহুদলীয় রাজনীতিতেই আমরা বিশ্বাসী সবসময়। তো দল আসবে, তাদের গঠনতন্ত্র অনুযায়ী তারা যেভাবে করতে চান সেভাবে করবেন, এটা তো। এবং নির্বাচন হবে, সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, এবং নির্বাচনের মাধ্যমে যদি জনগণ তাদেরকে যে কয়েকটা আসনে যাবেন তারা নির্বাচিত হবেন। এটাতে আমার তো কিছু বলার নেই। আমি একটা সময় নিজেকে সংসদেই দেখতে চেয়েছিলাম, কিন্তু আমার জীবনের যে এমন একটা ঘটনা মানে অনাকাঙ্ক্ষিত ঘটেছে, যার কারণে আমার জীবনের একটা মানে আমি আমাকে থামিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমি আবার চেষ্টা করব, তবে দেখা যাক। এখনই এই মুহূর্তেই শুধু কাজ করে যাওয়ার সময়, কারণ আমি কিন্তু পিছন থেকে শুরু করেছি দৌড়ানো। হ্যাঁ, আমি বেস লেভেল থেকে না, আমি অনেক পিছন থেকে দৌড়ানো শুরু করেছি। আবার আমাকে আরও বেশি কাজ করতে হবে, দ্বিগুণ না, 3 বছর কারাগারে ছিলাম, 3 গুণ বেশি কাজ করতে হবে। তারপরে আমি বলতে পারবো যে আমি আমার লক্ষ্যে আদৌ পৌঁছাতে পারবো কি পারবো না। এবং তারপরেও সবচেয়ে উপরে আছেন আল্লাহ। আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। উনি উত্তম পরিকল্পনাকারী, উনি জানেন যে উনি কি আমার জন্য পরিকল্পনা করে রেখেছেন।